नबी का लब पर जो जिक्र है बे मिसाल आया, कमाल आया। नबी का लब पर जो जिक्र है बे मिसाल आया, कमाल आया। नबी का लब पर जो जिक्र है बे मिसाल आया, कमाल आया। जो हिजरत तैबा। আজকের এই শান্তি র্যালি ও সম্প্রীতি সমাবেশের মূল উদ্দেশ্য হলো চলমান বাংলাদেশের পরিস্থিতির আলোকে আমাদের সামাজিক সংগঠনের উদ্যোগে আমাদের জায়গা থেকে আমাদের সতর্ক থাকা এবং সতর্ক করা অন্যদেরকে। কোনো ধরনের অসাম্প্রদায়িক বা সম্প্রীতি বিনষ্টকারী কোনো ধরনের কোনো ঘটনা, অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, আমরা মানুষকে সোচ্চার করতে চাই এবং আমরা নিজেদের সোচ্চার হইতে চাই। এরই ধারাবাহিকতায় আমরা আজকে এই র্যালির আয়োজন করেছিলাম এবং র্যালি পরবর্তীতে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি আজকের প্রোগ্রাম পরবর্তীতে চালিয়ে নেওয়ার জন্য আমাদের প্রিয় ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আরিফ ভাইকে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। টুনিয়াঘরা মানব কল্যাণ সংঘ মনিরামপুর যশোর কর্তৃক আয়োজিত আজকের এই শান্তি র্যালি ও শান্তি র্যালি পরবর্তী সমাবেশে উপস্থিত শিক্ষার্থী বন্ধু এবং সম্মানিত অতিথিবৃন্দ, সবাইকে আন্তরিক সালাম। এবং প্রধান অতিথি আমাদের সবার পরিচিত স্যার এবং আমাদের প্রভাত ভাই সহ সবাইকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমরা প্রোগ্রামটা শুরু করছি। আমাদের শুরুতেই কোরআন তেলাওয়াত করবেন মাহবুবুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। ولله ملك السماوات والأرض والله على كل شيء قدير. إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. صدق الله العظيم. আমাদের দেশের চলমান পরিস্থিতি সম্পর্কে আমরা সবাই অবগত রয়েছি। আমরা দেখছি যে গত সরকার একটি গণ অভ্যুত্থান এবং ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে সরকার পদত্যাগ করেছে এবং দেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পরে দেশের বিদ্যমান বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন মতাদর্শের লোকজন এবং অন্যান্য সুবিধাবাদী যারা রয়েছে তারা দেশে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ছাত্র জনতা সর্বোচ্চ চেষ্টা করছে দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্যে এবং দেশে
সকল প্রকার ক্ষয়ক্ষতি থেকে, সহিংসতা থেকে দেশের আপামর জনসাধারণকে রক্ষা করার জন্য। তো আমাদের র্যালি পরবর্তী সমাবেশে আমরা ইতোমধ্যেই জেনেছি আমাদের সামনে উপস্থিত হয়েছেন দেলুয়াবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত সাবেক প্রধান শিক্ষক জনাব আজিজুর রহমান স্যার এবং মসৃণনগর ইউনিয়নের সম্মানিত সচিব জনাব প্রভাত কুমার সিংহ। এ পর্যায়ে আমি দিলুয়াবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, আমাদের সবার গুরুজন জনাব শেখ আজিজুর রহমানকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি। ছাত্ররা এরকম একটা আয়োজন করেছে যা আমার সত্যি আমার খুবই ভালো লাগতেছে, খুবই আনন্দিত। তো তোমরা এইরকম দেশের পরিস্থিতিতে তোমরাই তো পরবর্তীতে তোমরাই তো দায়িত্ব নিবা। দেখো, তোমাদের মতো ইয়াং ছেলেপিলেই এই পরিবর্তন আনতে পারে, যার উৎকৃষ্ট একটা উদাহরণ ইতিমধ্যে আমরা 5 তারিখে পেয়েছি। অনেক বড় বড় রাজনৈতিক দল, রাজনৈতিক সংগঠন, বিদেশি চাপ, অনেক কিছু হয়ে গেছে, কিন্তু কিছুতে কিছু হয়নি। দেখা গেল যে মুষ্টিমেয় না, তোমাদের মতো ইয়াং ছাত্ররাই এর পরিবর্তন সাধন করলো, এক দেশের একটা পরিবর্তন আনলো। তাহলে দেখা যাচ্ছে যে এই ছাত্ররাই পরিবর্তন আনতে পারে এবং নূতন সূর্য উড়াই ছিনিয়ে আনতে পারে। তা আমি আশা করব তোমরা এই স্বল্প পরিসরে টুনিঘরের গ্রামে তোমরা এই আয়োজনটা করেছো, তোমরাই এই সমাজটাকে এরকম নূতন করে তোমরা গড়বা, এইটাই আমি আশা করব। আমরা দেখা যাচ্ছে বিভিন্ন জাতিগোষ্ঠীর লোক এখানে বাস করি, বিভিন্ন দলের লোক বাস করি, তাই না? আমরা দেখা যাচ্ছে এক দলরা এখন ওই সরকারের সমর্থনে ছিল, তারা এখন পিছনে পড়ে গেছে, আর এক দলেরা পিছনে ছিল তারা সামনে চলে এসেছে। এই বলে যে ওই যারা সামনে ছিল ওদেরকে ওরা সরে গেছে বলে এখন ওদেরকে আর বাজারে আসতে দেবো না, ওদেরকে মারধর করবো, ওদের প্রতিষ্ঠান ভাঙচুর করব, এই রকম মন মানসিকতা যেন তোমাদের না আসে। তোমরা থাকবা সবসময় নিরপেক্ষ, নিখুঁতভাবে বিচার করবা, নিখুঁতভাবে তোমরা বিচার করবা, যাতে কোনো রকম সমাজে কোনো ইনজাস্টিস যাতে না হয়। সে তোমাদের দলীয় হোক, বেদলীয় হোক, তোমাদের ধর্মীয় হোক, বেধর্মী হোক, কোনো রকম যেন ইনজাস্টিস না হয়, এটা তোমরা বিচার করে চলবা, এটা আমি আশা করব। আমার দিক থেকে তোমাদের পরে এইটাই আমার উপদেশ থাকবে। আর এই ব্যাপারে এই যে সঙ্গ তোমরা চালাচ্ছ, এতে ধরো আমরা কালকে তোমরা ইনফরমেশন দিলে বিভিন্ন গরিব দুঃখী মানুষের পিছনে তোমরা দাঁড়াও, যারা অসুস্থ হয়েছে তাদেরকে সেবা মানে চিকিৎসার ব্যাপারে তোমরা সহযোগিতা করো, তোমরা যারা বিয়ে শাদী দিতে পারতেছে না এরকম। তাই এই সমিতির ভিতর যদি তোমরা দয়া করে আমাকে একটা সদস্য করে নাও, তাহলে আমি নিজেকে ধন্য মনে করি। আমার ইচ্ছা আছে, তোমরা জানো আমি সবসময় নিঃস্বার্থ কাজ করি, অনেকে জানে অনেকে। তা আমি পরবর্তী জীবনে যতদিন বাঁচিয়ে আছি তোমাদের সাথে থাকবো, তোমরা আমাকে তোমাদের সাথে রাখো, এই জন্য অনুরোধ করি। তোমাদের এই সমিতির উত্তরোত্তর আরও প্রসার ঘটুক, উন্নতি ঘটুক, আরও তোমরা জনহিতকর কাজ আরও বেশি করে করতে পারো, এ দোয়া করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ট্রাফিক পুলিশ আর তার ওয়াইফ, তা ট্রাফিক পুলিশ বলছে আমার কি পাওয়ার, তুমি আমার সাথে একদিন চলো, দেখবা যে আমার কি পাওয়ার। সবাই একটু মনোযোগ দিয়ে শুনি কথাটা। তা বলছে যে কি পাওয়ার, চলো তাহলে একদিন যাই। তা এখন 3 রাস্তার মোড়ে বউরে ওয়াইফকে এক পাশে রেখে দিছে, আর উনি ট্রাফিক যে নিয়ম শৃঙ্খলা গাড়ি নিয়ন্ত্রণ করতেছে। তা গাড়ি একটা আসছে, হাত উঁচু করেছে, তখন গাড়ি দাঁড়ায় গেছে এবং ওয়াইফের দিকে তাকাচ্ছে। ওয়াইফ বলতেছে ওরে বাবারে, আমার স্বামী তো বিশাল পাওয়ার। তারপরে একটা প্রাইভেট কার আসলো, তারাও হাত উঁচু করেছে, দাঁড়ায় গেছে।
বউরে দেখ, আবার বউর বউ ওয়াইফের দিকে এরকম আর চোখে তাকাচ্ছে, বউ বলছে পরে বাবার আমার স্বামীর তো বিশাল পাওয়ার। এবার তারপরে এই কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রীর গাড়ি ঢুকেছে ওই রোডে। এবার ও হাত মেরেছে। প্রধানমন্ত্রীর গাড়ি থামানোর কি একজন ট্রাফিকের ওই মুহূর্তে কি দরকার আছে? কিন্তু বউরই পাওয়ার দেখাবে, বউরে পাওয়ার দেখাবে। ওই মুহূর্তে সে হাত উঁচু করেছে। হাত উঁচু করলেই প্রধানমন্ত্রীর গাড়ির যে ড্রাইভার সে নেমে আসছে। নেমে এসে পরেই ট্রাফিক পুলিশে মেরেছে এক চড় মারলে। ও বউর দিকে তাকাইছে, বউ বলতেছে বুঝলাম পাওয়ার, তুমি বাড়ি চলো। বাড়ি গেছে, যার সাথে বলতেছে যে তোমার কি পাওয়ারটা তো দেখলাম, এক প্রধানমন্ত্রী গাড়ি আটকে যে সোয়ার তোটা খেয়েছো তুমি। তখন তার স্বামী বলতেছে হালার পাওয়ার হালাই দেখাইছে, আমার পাওয়ার আমি দেখাইছি। বিষয়টা হয়েছে সে পাওয়ার দেখাতে গেছে, সব জায়গায় সব পাওয়ার দেখাতে নেই। ঘটনাটা বললাম এই জন্যই, বর্তমান পরিস্থিতি যেটা চলছে সেটা অবশ্যই আমাদের ছাত্র সংগঠনের পক্ষ থেকে এই যে একটা রাজনৈতিক বিশাল একটা পরিবর্তন সাধন করেছে বা পরিবর্তন সাধন হচ্ছে, আরও হবে, এটা আমরা সবাই আশা রাখি। কিন্তু এই পরিস্থিতিতে আমরা যেন এই সুযোগটাকে কাজে লাগিয়ে যেন আমরা পাওয়ার না দেখাই। আমার গল্পটা বলার উদ্দেশ্য এটাই যে আমরা যেন যার যার অবস্থান থেকে কোনো পাওয়ার না দেখাতে চাই। আমাদের এই চলমান পরিস্থিতিতে এমন একটা পরিস্থিতি কাজ করতেছে, সেটা হচ্ছে ছাত্র ছাত্রী বা এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার সেটা চাচ্ছে মেধার বিকাশ ঘটাতে, মেধার ভিত্তিতে সব কিছু হবে, অযোগ্য অকর্মণ্য লোকজনও কোথাও না থাকে, অর্থাৎ মেধার একটা বহিঃপ্রকাশ ঘটবে। সেই জায়গা থেকে আমাদের সবার মনে রাখতে হবে, তাহলে মেধার বিকাশ ঘটাতে হবে। মেধা না আমরা যদি বিকাশ না ঘটাতে পারি তাহলে আমরা বলো কোনো জায়গায় আমাদের অবস্থান গড়তে পারবো না। কথাটা ঠিক না ঠিক? আমরা যদি আমি একটু আগেই বলছিলাম, যদি আমরা দেলোবাড়ি স্কুলে পড়ি, কোনো প্রতিষ্ঠানকে ছোট করছি না, আমরা গ্রামগঞ্জের একটা ছেলে দেলোবাড়ি স্কুলে পড়ছি, শহরের একটা ছেলে একই স্তরের থেকে সে জেলা স্কুলে পড়তেছে। দুজনের বলো মেধার বিকাশ একভাবে ঘটছে না। সেখানে অনেক ভালো স্টুডেন্টদের সাথে সে নিজেকে বড় করছে, আর এখানে ভালো কিন্তু অতটা ভালো স্টুডেন্টের সাথে নিজেকে বলো উপরে উঠাতে পারছে না। কিন্তু আমাদের সবাইকে বলো একটা সময় যে আমাদের চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, আমাদের এক জায়গায় একটা মেধার বিকাশ ঘটাতে হবে। সেখানে বলো কে দেলোবাড়ি স্কুলে পড়েছে, কে জেলা স্কুলে পড়েছে, এটা বলো তখন দেখবে না, দেখবে কি মেধা কার বেশি আছে। সুতরাং আমি যেটা বলতে চাচ্ছি, এই চলমান পরিস্থিতি থাকবে, আবার সুন্দর পরিবেশ আসবে, আবার সরকার পরিবর্তন হবে, আবার অন্য একজন আসবে, এভাবে প্রতিনিয়ত পরিবর্তন সাধিত হবে। কিন্তু আমার কথা হচ্ছে আমরা যেখানে যে আছি সেটার জন্য নিজ জায়গা থেকে আমরা যেহেতু গরিব গ্রামগঞ্জে বসবাস করি, আমরা যেন অবশ্যই আমাদের নিজের জায়গাটা ঠিক রেখে আমরা যেন নিজে প্রতিষ্ঠিত হতে পারি এবং বাবা মার দুঃখ কষ্ট যেন আমরা লাঘব করতে পারি নিজে প্রতিষ্ঠিত হয়ে। এই বিষয়টার জন্য আমি বললাম যে আমাদের মেধার বিকাশ ঘটাতে হবে। আমরা যেন এই পরিস্থিতিতে নিজেকে গা ভাসিয়ে না দিয়ে পড়াশোনার জন্য আমরা বন্ধ না রাখি। অবশ্যই আমাদের মেধার বিকাশ ঘটিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে, তাহলে আমরা অবশ্যই মা বাবার মুখে হাসি ফোটাতে পারবো। এই চলমান পরিস্থিতি আবার সুন্দর হয়ে আসুক এবং সবাই আমরা যেন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এই যারা আছি আমরা বসবাস করি বাংলাদেশে যুগ যুগ ধরে, তারা যেন শান্তিতে বসবাস করতে পারি। কেউ কোনো ধর্মের উপর যেন হানাহানি না করি। কোনো ধর্মে কেউ বলিনি যে অন্য ধর্মের উপর একটা আঘাত হনো। আমরা সবাই যেন আমাদের নিজ ধর্ম পালন করি এবং অন্য ধর্মাবলম্বীরাও যেন তাদের ধর্মীয় অনুষ্ঠানগুলো ভালোভাবে উদযাপন করতে পারি, সেদিকেও আমরা সহযোগিতা করব। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আমাদের প্রিয় ভাই প্রভাত দাদা, সে অনেক গুরুত্বপূর্ণ মূল্যবান বক্তব্য দিয়ে আমাদেরকে অনুপ্রাণিত করেছেন। আমরা আমাদের সংগঠন গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে 2022 সাল থেকে আজ অবধি। আমরা আশা করি ভবিষ্যতে আরও আমরা অনেক বেশি কার্যক্রম করতে পারবো। সমাজের উন্নয়নমূলক কাজ সহ মানুষের পাশে দাঁড়ানো, অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো সহ রক্ত দেওয়া থেকে শুরু করে আমাদের কার্যক্রম হয়, ছাত্রদেরকে নিয়ে আমাদের কার্যক্রম হয়, যুবকদেরকে নিয়ে আমাদের কার্যক্রম হয়, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যেভাবে আছে না কেন তাদেরকে নিয়ে আমরা দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে জানিয়ে দিতে চাই আমাদের এই গ্রাম, আমাদের এই মহল্লা, আমাদের এই সমাজ আমরা গঠন করব সম্পূর্ণ একেবারেই নিরপেক্ষভাবে এবং অরাজনৈতিকভাবে গঠন করতে চাই। আমাদের সমাজে রাজনীতি থাকবে, এটা স্বাভাবিক, রাজনীতি যার জায়গায় সে রাজনীতি করবে। আমরা আমাদের জায়গা থেকে সামাজিক কার্যক্রম করে যাব এবং সেটা হোক সুন্দর সাবলীল এবং
সুন্দরভাবে। তো আজকে প্রোগ্রাম আমরা আর দীর্ঘায়িত করব না, যেহেতু মাগরিবের আজান এক্ষুনি দিবে এবং আমরা এখানে শেষ করে দিতে চাই। আমরা আমাদের সংগঠনের অর্থ সম্পাদক অল্প সময় কথা বলবে। কুষ্টিয়া খুলনা কুয়েটের সেই মেধাবী ছাত্র, তাকে অল্প সময় কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যাক আলহামদুলিল্লাহ, প্রায় আমাদের অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে আমরা চলে আসছি। তো আমরা অনেক কিছু শুনলাম, নতুন করে আসলে কিছু বলার নাই। আমাদের এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে আমরা নিজে যেইখানে আছি সেই স্থানে আমার নিজের কর্তব্যটা পালন করতেছে কিনা এটাকে খেয়াল রাখা। যে ছাত্র সে পড়ালেখা করতেছে কিনা, যে ছোট কোনো সংগঠনের যে দায়িত্বে আছি বা অন্য যেখানে আছি না কেন আমি সেই কাজটা করতেছি কিনা এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। সর্বোপরি আমাদের যে সংগঠন এটা আমরা 2022 সাল থেকে চলতেছে, আশা করি সবাই জানেন। এর পরবর্তী থেকে যে তো এই অনুষ্ঠান হবে বা যা কিছু হোক না কেন সব কিছুর জন্য আমরা পরিপূর্ণরূপে মানসিকভাবে, অর্থনৈতিকভাবে, শারীরিকভাবে যেন এই সাপোর্টটা দিতে পারি, এই দোয়া এবং শুভকামনা সবার কাছ থেকে আমরা আশা করি। তো ইনশাল্লাহ আর কিছু বলতে যাচ্ছি না। আমরা সবাই অন্তত নামাজ কালাম পড়ি। সুন্দর সমাজ গঠন করার জন্য ধর্মের বিকল্প নেই। যে ধর্মের আছে না কেন অবশ্যই সে ধর্মভিত্তিকভাবে চলতে হবে, তা নাহলে এর বিকল্প নেই। এমন অন্যায় আছে যার মানে কোনো ব্যাখ্যা নেই যে এটা অন্যায়, একমাত্র ধর্ম সেটাকে অন্যায় হিসেবে সাব্যস্ত করতে পারে। এজন্য মানুষের নৈতিকতা মানে ফিরে আসার একমাত্র মাধ্যম হচ্ছে ধার্মিকতা। এজন্য ধার্মিকতা নৈতিকতা যদি মিশ্রণ ঘটাতে পারি আমরা প্রত্যেকেই স্ব অবস্থান থেকে ভালো ভালো মানুষে পরিণত হতে পারবো ইনশাল্লাহ।